হারমোনিয়ামের সুরে বিয়ের সুর তুলল ছেলে, যখন সে বলল, মা, এই সুরের মতো আমাদের জীবনও এক সুরে বাঁধা হোক। বিয়ে করো আমাকে। বাড়িতে পুরনো হারমোনিয়াম আছে, ছেলে শখ করে বাজানো শিখছিল। আমিও শিখতে চাইলাম। সন্ধ্যার মৃদু আলো বসেছিলাম পাশাপাশি। সুর মেলাতে গিয়ে সে আমার হাতের উপর হাত রাখল। তার স্পর্শ আজ অন্যরকম, মায়ের হাত ধরা নয়, প্রেমিকের মতো। তোমাকে ভালোবাসি, তোমাকে আমার জীবনসঙ্গিনী করতে চাই। হারমোনিয়ামের সুর কানে গুনগুন করছিল, কিন্তু তার কথায় সব সুর বেসুরো হয়ে গেল। জন্মদাতা মা হয়ে আমি কিভাবে হব তার বধূ? এই পাপ চিন্তা মাথায় ঢুকেছে কিভাবে? মাতৃত্বের পবিত্রতা নষ্ট হয়ে যাচ্ছিল প্রতিটি শব্দে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মঞ্জুষা সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অনির্বাণ আর কণিকা। অনির্বাণ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। কণিকা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের গল্পটি শুরু হয়েছিল গত বছরের শীতের একটা রাতে। বাড়ির পুরনো হারমোনিয়ামটা অনির্বাণ খুঁজে পেয়েছিল আমাদের বাড়ির পুরনো স্টোর রুমে। আমার শ্বশুর, মানে অনির্বাণের দাদু, তিনি নাকি এই হারমোনিয়ামটা খুব ভালো বাজাতেন। কিন্তু তার মৃত্যুর পর সেটা কেউ আর ছুঁয়ে দেখেনি। অনির্বাণ একদিন ওটা বের করে ধুলো ঝেড়ে নিয়ে এলো আমাদের সামনে। মা, এটা একটু ঠিক করিয়ে নেব? অনির্বাণ জিজ্ঞেস করল। আমি বললাম, ঠিক আছে, কিন্তু এত পুরনো জিনিস, এই যুগে কে বাজাবে এটা? আমি শিখব মা। দাদুর স্মৃতি হিসেবে রাখব এটা, অনির্বাণ বলল। তার চোখের ভাষা দেখে আমি না করতে পারলাম না। তারপর দিন অনির্বাণ হারমোনিয়ামটা নিয়ে গেল শহরের পুরনো এক মিস্ত্রির কাছে। সে মিস্ত্রি নাকি এখনও বাড়িতে বাড়িতে গিয়ে পুরনো হারমোনিয়াম, তবলা এসব মেরামত করে। ১ মাস পর অনির্বাণ হারমোনিয়ামটা নিয়ে এলো বাড়িতে। সেটা এখন পুরনো হলেও চকচকে আর বাজানোর উপযুক্ত। শীতের সন্ধ্যা। চারপাশে অন্ধকার নেমে আসছে। অনির্বাণ হারমোনিয়ামটা নিয়ে বসল আমাদের ড্রয়িং রুমে। কণিকাও এসে বসল পাশে। আমি চা নিয়ে এসেছি সবার জন্য। দেবাশিস অফিস থেকে ফিরতে আজ দেরি হবে, তাই আমরা ৩ জন বসেছি গল্প করতে। মা, জানো, এই হারমোনিয়ামটার একটা ইতিহাস আছে, অনির্বাণ বলল। আমি বললাম, কি ইতিহাস? সেই মিস্ত্রি কাকু আমাকে বলেছেন, এই হারমোনিয়ামটা দাদু কিনেছিলেন এক অদ্ভুত লোকের কাছ থেকে। একবার এক অচেনা লোক এসেছিল আমাদের বাড়িতে। বলেছিল সে হারমোনিয়াম বিক্রি করে। কিন্তু সে তার দাম চায়নি। বলেছিল শুধু একটা কথা, সুর আর শব্দের জাদু বুঝতে পারলে এই হারমোনিয়াম আপনাকে অনেক কিছু দেখাবে। কণিকা কৌতূহলী হয়ে বলল, অনেক কিছু মানে কি দাদা? আমি ঠিক জানি না। তবে মিস্ত্রি কাকু বলছিলেন, এই হারমোনিয়ামের সুর নাকি মানুষের মনের কথা বলতে পারে। আমি হেসে বললাম, অনির্বাণ, এইসব কি গল্প শুরু করলে? হারমোনিয়াম কি কখনো কথা বলে? না মা, আমি তো বলিনি হারমোনিয়াম কথা বলে। আমি বলেছি এর সুর মানুষের মনের কথা প্রকাশ করতে পারে। এমন কিছু সুর আছে যা বাজালে মানুষের মনের গোপন কথা, যা সে নিজেও জানে না, তা বেরিয়ে আসতে পারে। বাহ, কি দারুণ! কণিকা উৎসাহিত হয়ে উঠল। তাহলে দাদা, তুমি আমার মনের কথা বের করে দাও। কিন্তু মিস্ত্রি কাকু বলেছে এটা খুব কঠিন। সেই সুরটা নাকি খুব জটিল। আমি এখনও শিখিনি সেটা, অনির্বাণ বলল। আমি বললাম, আসলে এসব কিছু না, শুধু তোমার মিস্ত্রি কাকু গল্প বানিয়েছেন। তুমি ভালো করে সাধারণ সুর শেখো আগে। ঠিক আছে মা। অনির্বাণ হারমোনিয়ামের দিকে মনোযোগ দিল। আমি এখন আলাপচারি বাজাব। এটা আমাকে মিস্ত্রি কাকু শিখিয়েছেন। অনির্বাণ হারমোনিয়াম বাজাতে শুরু করল। একটু অদ্ভুত, একটু মনোরম, কিন্তু মোটেই খারাপ নয়। আমি আর কণিকা চুপ করে শুনছিলাম। হঠাৎ করে কণিকা বলল, মা, আমি জানি তুমি আমার জন্মদিনে কি গিফট দিচ্ছ। আমি অবাক হয়ে বললাম, কি? তুমি কিভাবে জানলে? আমি জানি না, কিন্তু সুরটা শুনে মনে হচ্ছে তুমি আমাকে একটা নতুন মোবাইল ফোন দিচ্ছ, কণিকা বলল। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি সত্যিই কণিকার জন্মদিনে তাকে একটা নতুন মোবাইল ফোন দেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু এটা কেউ জানত না, এমনকি দেবাশিসও না। অনির্বাণ, তুমি কণিকাকে বলেছ? আমি জিজ্ঞেস করলাম। না মা, আমি কিভাবে জানব?
তুমি তো আমাকে কিছু বলনি, অনির্বাণ বলল। কিন্তু এটা কি সত্যি? কণিকা ঠিক বলেছে। আমি কোনো উত্তর দিলাম না, কিন্তু আমার মুখের ভাব দেখেই ওরা বুঝে গেল। কণিকা আনন্দে লাফিয়ে উঠল, দেখেছ দাদা? আমি ঠিক বলেছি। হারমোনিয়ামের সুর সত্যিই মনের কথা বলে। অসম্ভব, আমি বললাম। এটা নিশ্চয়ই একটা কাকতালীয় ঘটনা গে। তাহলে আবার চেষ্টা করি, অনির্বাণ বলল। এবার আমি অন্য একটা সুর বাজাব। কণিকা, তুমি আবার বলো মনে কি আসছে গু। অনির্বাণ আবার হারমোনিয়াম বাজাতে শুরু করল। এবার সুরটা একটু গম্ভীর, একটু ভারী। কণিকা চোখ বন্ধ করে শুনছিল। হঠাৎ করে তার মুখ পাণ্ডুর হয়ে গেল। মা! বাবা! খারাপ খবর আসছে। অনির্বাণ দাদার কলেজ থেকে খারাপ খবর আসছে। এবার আমি একটু ঘাবড়ে গেলাম। কি খবর কণিকা? স্পষ্ট করে বলো। জানি না, কিন্তু সুরটা শুনে আমার মনে হচ্ছে অনির্বাণ দাদার কলেজে কোনো সমস্যা হয়েছে। দাদা কিছু লুকাচ্ছে আমাদের থেকে, কণিকা বলল। অনির্বাণ হারমোনিয়াম বাজানো বন্ধ করে দিল। তার মুখটা বিবর্ণ হয়ে গেছে। কণিকা, তুমি কি বলছ? আমি কি লুকাচ্ছি? আমি অনির্বাণের দিকে তাকিয়ে বললাম, অনির্বাণ, তুমি কি সত্যিই কিছু লুকাচ্ছ আমাদের থেকে? কলেজে কোনো সমস্যা হয়েছে? অনির্বাণ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ফিসফিস করে বলল, হ্যাঁ মা, আমি কলেজের মিডটার্ম পরীক্ষায় ফেল করেছি 2টো সাবজেক্টে। আমি তোমাদের বলতে চাইনি। আমি জানি তোমরা কত আশা করে আমাকে সায়েন্সে ভর্তি করিয়েছিলে গু। অনির্বাণ! এটা তুমি কিভাবে লুকালে আমাদের থেকে? আমি রেগে গেলাম। আমরা কি কখনো তোমাকে বকেছি? তোমার মার্কসের জন্য? তুমি যে আমাদের থেকে এভাবে লুকাচ্ছ গ। মা, আমি তোমাকে দুঃখ দিতে চাইনি, অনির্বাণ বলল। মিস্ত্রি কাকু ঠিকই বলেছেন। এই হারমোনিয়ামের সুর সত্যিই মনের কথা বলে গি। সেই রাতে অনির্বাণ আমাদের সব কথা খুলে বলল। সে সায়েন্সে ভালো করতে পারছিল না, কিন্তু আমাদের দুঃখ দেবে বলে বলতে পারছিল না। সে আসলে আর্টে পড়তে চায়, আমাদের সংসারের ঐতিহ্য ধরে রাখতে চায়। সে বলল দাদুর মতো সেও কলাসংস্কৃতির প্রতি আগ্রহী। আমি আর দেবাশিস অনির্বাণের কথা শুনে সিদ্ধান্ত নিলাম যে আমরা তাকে আর্টে ভর্তি করাব। আমাদের সন্তানের সুখী আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। অনির্বাণ খুব খুশি হল। সেই থেকে প্রায় প্রতি সন্ধ্যায় আমরা সবাই বসি, অনির্বাণের হারমোনিয়াম শুনি, আমাদের মনের কথা শেয়ার করি। কিন্তু সে এক নতুন শুরু ছিল আমাদের জন্য। হারমোনিয়ামের সেই অদ্ভুত ক্ষমতা আমাদের পরিবারে অনেক রহস্য, অনেক অদ্ভুত ঘটনা নিয়ে এলো। প্রতিদিন রাতে সন্ধ্যার সেই ঘনঘোর অন্ধকারে হারমোনিয়ামের সেই সুর আমাদের মনের অন্ধকার কোণায় লুকিয়ে থাকা সব কথা প্রকাশ করতে থাকল। একদিন সন্ধ্যায় অনির্বাণ একটি নতুন সুর শিখল। এটা নাকি মিস্ত্রি কাকু তাকে শিখিয়েছেন। এটা নাকি মানুষকে অতীতে নিয়ে যায়। আমি হেসে বললাম, সে কি, এই হারমোনিয়াম টাইম মেশিন নাকি? অনির্বাণ গম্ভীর হয়ে বলল, না মা, তা নয়। কিন্তু মিস্ত্রি কাকু বলেছেন, এই সুরের মাধ্যমে তোমার অতীতের কোনো ঘটনা মনে পড়ে যাবে, যা হয়তো তুমি ভুলে গেছ বা মনে রাখতে চাও না। অনির্বাণ, ফাজলামি করো না। এসব কিছু হয় না, আমি বললাম। মা, আমি ফাজলামি করছি না। তুমি শুনবে? আমি বাজাবো, অনির্বাণ বলল। বাজাও, আমি বললাম। কণিকাও উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ দাদা, বাজাও। অনির্বাণ হারমোনিয়াম বাজাতে শুরু করল। সুরটা বেশ ধীর, একটু বেদনাদায়ক। আমি চোখ বন্ধ করে শুনছিলাম। আমার মনে হল আমি যেন কোথায় চলে যাচ্ছি। বহু বছর আগে, যখন আমি কলেজে পড়তাম। হঠাৎ করে আমার চোখের সামনে ভেসে উঠল এক ছেলের মুখ। ওই অবিনাশ। আমার প্রথম প্রেম। কিন্তু কেন? আমি তো অবিনাশের কথা অনেক দিন ভুলে গেছি। কিন্তু আজ হারমোনিয়ামের সুরে সে ফিরে এসেছে আমার স্মৃতিতে। আমি চোখ খুললাম। অনির্বাণ ও কণিকা আমার দিকে তাকিয়ে আছে। অনির্বাণ জিজ্ঞেস করল, মা, কি দেখলে? আমি একটু লজ্জা পেয়ে বললাম, কিছু না, শুধু কলেজের দিনগুলো মনে পড়ল। কিন্তু মা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কাউকে দেখেছ, তাই না? অনির্বাণ জিজ্ঞেস করল। না না, এমন কিছু না, আমি বললাম। তোমার হারমোনিয়াম বাজানো শুনে আমার কলেজের দিনগুলো মনে পড়ল। সেই সময় আমি পড়াশোনার সাথে সঙ্গীতও শিখতাম। অনির্বাণ বলল, অন্য কাউকে দেখনি মা? কলেজে কোনো বন্ধু? আমি এবার একটু রেগে গেলাম। অনির্বাণ, তুমি কি বলতে চাইছ? আমি শুধু আমার কলেজের স্মৃতি দেখেছি।
ঠিক আছে মা, আমি শুধু জানতে চাইছিলাম যে হারমোনিয়ামের সুর কাজ করেছে কি না গিয়ে। বাজে কথা। তোমার এই হারমোনিয়ামের মাধ্যমে আমার অতীত দেখতে যাওয়া কখনই সম্ভব না, আমি দৃঢ়ভাবে বললাম। কিন্তু সত্যি কথা বলতে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। কিভাবে হারমোনিয়ামের সুর শুনে আমার অবিনাশের মুখ মনে পড়ল? যে অবিনাশকে আমি এত বছর ধরে ভুলে যাওয়ার চেষ্টা করেছি, কারণ সে আমাকে ছেড়ে চলে গেছিল। সেই অবিনাশ, যার কথা আমি দেবাশিসকে কখনোই বলিনি। একটা অদ্ভুত অস্বস্তি আমাকে গ্রাস করে ফেলল। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। বারবার অবিনাশের মুখ ভেসে উঠছিল আমার চোখের সামনে। আমি জানি আমি দেবাশিসকে ভালোবাসি, আমার পরিবারকে ভালোবাসি। কিন্তু অবিনাশের স্মৃতি আজ আমাকে বিচলিত করে তুলেছে। আমি কি কখনো সত্যিই তাকে ভুলে যেতে পেরেছি? পরদিন সকালে আমি অনির্বাণকে ডাকলাম। অনির্বাণ, তোমার হারমোনিয়াম সম্পর্কে আমার কিছু প্রশ্ন আছে গি। কি মা? অনির্বাণ আমার কাছে এসে বসল। এই হারমোনিয়ামের সুরে যে অতীতের স্মৃতি ফিরে আসে, সেটা কি সত্যি? আমি জিজ্ঞেস করলাম। মিস্ত্রি কাকু তাই বলেছেন, অনির্বাণ বলল। কিন্তু মা, তুমি তো বলছিলে এসব বিশ্বাস করো না। এখন হঠাৎ কি হল? না কিছু না, আমি বললাম। কিন্তু এর কোনো বিপদ আছে? মানে এই সুর বাজিয়ে আমাদের মনের অতীত নাড়াচাড়া করা কি ঠিক? মিস্ত্রি কাকু বলেছেন, এটা শুধু আমাদের সত্যের মুখোমুখি করে। অতীতের কোনো ঘটনা যা আমাদের মনের কোনো কোনায় লুকিয়ে রয়েছে তা বেরিয়ে আসে। এতে কোনো ক্ষতি নেই, বরং উপকার হয়। অতীতের সাথে মুখোমুখি হলে আমরা বর্তমানকে আরও ভালো করে জীবন যাপন করতে পারি, অনির্বাণ বলল। কিন্তু কিছু স্মৃতি ভুলে যাওয়াই ভালো, তাই না? আমি বললাম। হয়তো। কিন্তু সেসব মনের গভীরে থাকলেও সেগুলো আমাদের প্রভাবিত করে। মিস্ত্রি কাকু বলেছিলেন, আমাদের অতীতকে মেনে নিলে আমরা আরও ভালো মানুষ হতে পারি। আমি একটু ভাবলাম। আচ্ছা, আর কোনো সুর মিস্ত্রি কাকু তোমাকে শিখিয়েছেন? হ্যাঁ, আরও কয়েকটা আছে, অনির্বাণ বলল। একটা সুর আছে যা নাকি ভবিষ্যৎ দেখায়। সত্যি? সেটা কিভাবে সম্ভব? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি না মা। কিন্তু মিস্ত্রি কাকু বলেছেন, আমরা যা ভবিষ্যৎ দেখব তা আসলে আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা আশা-আকাঙ্ক্ষা বা ভয়। এটা যেন আমাদের অবচেতন মনের একটা প্রতিফলন, অনির্বাণ ব্যাখ্যা করল। এটা বেশ অদ্ভুত, আমি বললাম। আমি জানতে চাই এই হারমোনিয়ামের আসল রহস্য কী। এতদিন ধরে আমাদের বাড়িতে ছিল, কিন্তু আমরা জানতাম না এটার এমন ক্ষমতা আছে গিয়ে। মা, তুমি এত চিন্তিত হচ্ছ কেন? অনির্বাণ আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। তুমি কি কাল রাতে কিছু দেখেছ যা তুমি আমাদের বলনি? আমি চমকে উঠলাম। না না, এমন কিছু না। আমি শুধু কৌতূহলী হয়ে গেছি। এটা স্বাভাবিক না? অনির্বাণ আমার চোখের দিকে তাকাল। তার চোখে সন্দেহ। কিন্তু সে আর কিছু বলল না। সেদিন বিকেলে আমি একা বাড়িতে ছিলাম। দেবাশিস অফিসে, অনির্বাণ কলেজে আর কণিকা স্কুলে। আমি ড্রয়িং রুমে গেলাম, যেখানে হারমোনিয়ামটা রাখা আছে। কেন জানি না, আমার হাত বাড়িয়ে দিলাম হারমোনিয়ামের দিকে। আমি জানতাম অনির্বাণ রাগ করবে যদি আমি এটা ছুঁই, কিন্তু আমার কৌতূহল আমাকে পেয়ে বসেছিল। আমি ধীরে ধীরে হারমোনিয়ামের কোণ থেকে একটা কাগজ আবিষ্কার করলাম। এটা পুরনো, হলদেটে হয়ে গেছে। আমি কাগজটা খুলে দেখলাম, তাতে কিছু নোট লেখা। এই নোটগুলো কি? কোন সুরের নোট? এগুলো কি সেই বিশেষ সুরের নোট যার কথা অনির্বাণ আমাকে বলেছিল? আমি আবার দেখলাম কাগজের নিচে কিছু লেখা আছে। রহস্য খোলার চাবি। সাবধান, অতীত ও ভবিষ্যৎ বর্তমানকে বিপর্যস্ত করতে পারে। আমি বুঝতে পারলাম না এই বাক্যের অর্থ। কিন্তু আমার মনে হলো এটা একটা সতর্কবাণী। হঠাৎ করে বাইরে বৃষ্টি শুরু হল। বাতাসের ঝাপটায় বাড়ির জানালার পর্দা উঠছিল। আমি উঠে গিয়ে জানালা বন্ধ করলাম। ফিরে এসে দেখি কাগজটা নেই। কোথায় গেল কাগজটা? আমি চারপাশে খুঁজলাম, কিন্তু পেলাম না। বাতাসে উড়ে গেল নাকি? আমার মনে অদ্ভুত ভয় ঢুকে গেল। এই হারমোনিয়ামে কিছু একটা আছে যা আমার কাছে অজানা। আমি দ্রুত ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলাম। সেদিন সন্ধ্যায় সবাই ঘরে ফিরলে আমরা আবার বসেছি পরিবার নিয়ে। দেবাশিস বলল, আজ কেমন ছিল সবার দিন? কণিকা তার স্কুলের গল্প শুরু করল। অনির্বাণ কিছু বলছিল না। আমি তার দিকে তাকালাম। অনির্বাণ, আজ তোমার দিন কেমন ছিল? ভালো ছিল মা, সে ছোট করে উত্তর দিল। সত্যি? দেখে মনে হচ্ছে কিছু একটা ঘটেছে, আমি বললাম।
অনির্বাণ একটু নড়েচড়ে বসল। না, এমন কিছু না। আমি শুধু। মা, তুমি কি আজ আমার হারমোনিয়াম স্পর্শ করেছ? আমি চমকে উঠলাম। না, কেন? কারণ আমি ফিরে এসে দেখলাম হারমোনিয়ামের পাশে একটা পুরনো কাগজ খোলা ছিল। আমি সেটা ফেরত রেখে দিয়েছি হারমোনিয়ামের ভেতরে, অনির্বাণ বলল। কি কাগজ? আমি জিজ্ঞেস করলাম। সেই বিশেষ সুরের নোট, অনির্বাণ বলল। মিস্ত্রি কাকু আমাকে বলেছিলেন এটা সাবধানে রাখতে। এটা যে কারো হাতে পড়লে বিপদ হতে পারে। কি বিপদ? আমি জিজ্ঞেস করলাম, আমার গলা শুকিয়ে এসেছিল। আমি ঠিক জানি না। তিনি শুধু বলেছিলেন অদক্ষ হাতে এই সুর বাজালে মনের গভীরে লুকিয়ে থাকা যে অন্ধকার তা বেরিয়ে আসতে পারে। মানুষের মনে ভালো মন্দ দুটোই থাকে। ভালো ফুটে ওঠে ভালো মানুষের সাহচর্যে। আর মন্দ? সেটা থাকে গভীরে লুকিয়ে। এই সুরের সাহায্যে সেই অন্ধকারও বেরিয়ে আসতে পারে। তুমি জানো মা, আমি আজ কলেজে এক অদ্ভুত ঘটনা দেখেছি। অনির্বাণ বলল। কি? আমি জিজ্ঞেস করলাম। আমার একটা বন্ধু আছে, সৌরভ। আজ সে হঠাৎ করে ক্লাসের মাঝে চিৎকার করে উঠল, এটা আমার দোষ নয়। আমি করিনি। সবাই তার দিকে তাকাচ্ছিল। সে পরে বলল যে তার মনে হয়েছিল কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে বলছে, সবাই জানে তুমি কি করেছ, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি অবাক হয়ে শুনছিলাম। এটা খুব অদ্ভুত। হ্যাঁ, অনির্বাণ বলল। আর সেটা শুনে আমার মনে হলো সৌরভ কিছু গোপন করছে। কিছু একটা করেছে যা সে লুকিয়ে রাখতে চায়। তুমি কি ভাবছ? এটার সাথে হারমোনিয়ামের কোনো সম্পর্ক আছে? আমি জিজ্ঞেস করলাম। না, তা কিভাবে হবে? অনির্বাণ বলল। আমি শুধু একটা ঘটনা শেয়ার করলাম। সেদিন রাতে আমার স্বপ্নে আমি দেখলাম একটা অন্ধকার ঘরে হারমোনিয়ামের সুর বাজছে। আমি ঘরে ঢুকে দেখি কেউ নেই, কিন্তু হারমোনিয়াম নিজে নিজেই বাজছে। সুরটা শুনে আমার মনে অবিনাশের মুখ ভেসে উঠল। অবিনাশ এসে আমার হাত ধরল। বলল, চলো আমরা যাই। ওরা তোমাকে কষ্ট দিচ্ছে। আমি তোমাকে সুখী করব। আমি উত্তর দিতে যাচ্ছিলাম, কিন্তু তখনই ঘুম ভেঙে গেল। আমি পাশে তাকিয়ে দেখি দেবাশিস ঘুমাচ্ছে। আমি ধীরে ধীরে উঠে বাথরুমে গেলাম। আমার মাথাটা ঘুরছিল। কি হচ্ছে আমার? কেন আমি বারবার অবিনাশের কথা ভাবছি? দেবাশিসের সাথে আমার সুখী সংসার আছে, 2 সন্তান আছে। অবিনাশকে আমি অনেক আগেই ভুলে গেছি। তাহলে কেন সে ফিরে আসছে আমার স্বপ্নে, আমার চিন্তায়? পরদিন সকালে আমার মন খারাপ ছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না। দেবাশিস অফিসে চলে গেল। অনির্বাণ কলেজে, কণিকা স্কুলে। আমি আবার সেই ড্রয়িং রুমে গেলাম। আমি হারমোনিয়ামটাকে দেখলাম। এটা কি সত্যিই আমার মনের অন্ধকার বের করে আনছে? নাকি আমি অযথা এসব ভাবছি? আমি ধীরে ধীরে হারমোনিয়ামের দিকে হাত বাড়ালাম। আমার আঙ্গুল দিয়ে একটা কি টিপলাম। একটা সুর বেরিয়ে এলো। আমি আবার টিপলাম। আরেকটা সুর। আমি জানি না কিভাবে হারমোনিয়াম বাজাতে হয়, কিন্তু আমি যেন আকৃষ্ট হয়ে পড়ছিলাম এর দিকে। আমি আরও কিছু কি টিপলাম। একটা অদ্ভুত সুর বেজে উঠল। এটা কি সেই বিশেষ সুর যার কথা অনির্বাণ বলেছিল? আমি চোখ বন্ধ করে এই সুর শুনতে লাগলাম। ধীরে ধীরে আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমি যেন অন্য কোথাও চলে গেছি। আমি দেখছি আমি একটা বৃষ্টির রাতে একা বাইরে দাঁড়িয়ে আছি। চারপাশে কেউ নেই। আমার সামনে একটা পুরনো বাড়ি। আমি জানি না কেন, কিন্তু আমি বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছি। বাড়ির দরজা খোলা। আমি ভেতরে ঢুকলাম। ভেতরে আলো নেই, শুধু একটা মোমবাতি জ্বলছিল। আমি দেখতে পেলাম একটা লোক বসে আছে একটা চেয়ারে। তার মুখ দেখা যাচ্ছিল না। সে আমার দিকে তাকালো। আমার ভয় করছিল, কিন্তু আমি পিছু হটছিলাম না। তুমি এসেছ, লোকটা বলল। আওয়াজটা অবিনাশের মতো শোনাচ্ছিল, কিন্তু আমি নিশ্চিত নই। কে তুমি? আমি জিজ্ঞেস করলাম। তুমি জানো? লোকটা উত্তর দিল। আমি সেই যাকে তুমি ভুলে যেতে চেয়েছিলে, কিন্তু পারোনি। অবিনাশ, আমি ফিসফিস করে বললাম। হ্যাঁ, সে উত্তর দিল। কিন্তু তুমি তো চলে গেছিলে। তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। বলেছিলে আমি তোমার জীবনে উপযুক্ত নই। আমি বললাম, আমি ভুল করেছিলাম মঞ্জুষা। অবিনাশ বলল, আমি তোমাকে ছেড়ে যাওয়ার পর বুঝতে পেরেছিলাম তুমিই আমার জীবনের সেরা জিনিস ছিলে। আমি ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু জানতাম তুমি আমাকে ক্ষমা করবে না। আমি অবাক হয়ে গেলাম।
অবিনাশ কি সত্যিই ফিরে আসতে চেয়েছিল? নাকি এটা আমার মনের কল্পনা? এখন দেবাশিসের সাথে তোমার সুখী জীবন, অবিনাশ বলল। কিন্তু আমাকে বলো, তুমি কি সত্যিই সুখী? তুমি কি কখনো আমাকে পুরোপুরি ভুলে যেতে পেরেছ? হ্যাঁ, আমি সুখী, আমি দৃঢ়ভাবে বললাম। আমি তোমাকে ভুলে গেছি, অবিনাশ। আমার জীবন অন্য পথে এগিয়ে গেছে গিউ। কিন্তু তাহলে আমি কেন তোমার স্বপ্নে আসি? কেন তুমি আমার কথা ভাবো? অবিনাশ বলল। আমি জানি না, আমি উত্তর দিলাম। হয়তো আমি তোমাকে ভুলে যাওয়ার আগে আমার মনে থাকা অসমাপ্ত কথাগুলো শেষ করতে চাই। কি অসমাপ্ত কথা? অবিনাশ জিজ্ঞেস করল। আমি তোমাকে জানাতে চাই, আমি তোমাকে ক্ষমা করেছি, আমি বললাম। তুমি আমার প্রথম প্রেম ছিলে, এবং তোমার কারণে আমি যে ব্যথা পেয়েছিলাম তা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সেই শিক্ষা আমাকে দেবাশিসের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়তে সাহায্য করেছে। আমি আর তোমার প্রতি রাগ পোষণ করি না গি। অবিনাশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ধন্যবাদ মঞ্জুষা। তোমার ক্ষমা আমাকে শান্তি দেবে। এবার আমি যেতে পারি। কোথায় যাবে? আমি জিজ্ঞেস করলাম। যেখানে আমার থাকার কথা, অবিনাশ উত্তর দিল। আমি তোমার স্মৃতিতে থাকব, কিন্তু আর তোমার বর্তমানকে বিচলিত করব না গি। হঠাৎ করে ফোনের রিং শুনে আমার চোখ খুলে গেল। আমি দেখলাম আমি ড্রয়িং রুমের সোফায় বসে আছি, হারমোনিয়াম আমার সামনে। আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? নাকি আমি সত্যিই অবিনাশের সাথে কথা বলেছিলাম? আমি ফোন ধরলাম। দেবাশিস। মঞ্জুষা, তুমি কি ঠিক আছো? আমি তোমাকে কয়েকবার ফোন করেছি, দেবাশিস বলল। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, আমি বললাম। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম গু। ঠিক আছে। আমি শুধু বলতে চাইছিলাম, আজ আমি একটু দেরি করে ফিরব। অফিসে একটা মিটিং আছে, দেবাশিস বলল। কোনো সমস্যা নেই, আমি বললাম। তুমি সাবধানে থেকো গু। ফোন রেখে আমি গভীরভাবে ভাবতে লাগলাম। আমি কি সত্যিই অবিনাশের সাথে কথা বলেছিলাম? নাকি এটা হারমোনিয়ামের প্রভাব? এই যন্ত্রটা আমার মনের গভীরে লুকিয়ে থাকা চিন্তাগুলোকে বের করে আনছে। অবিনাশকে ক্ষমা করার কথাটা আমি আগে কখনো ভাবিনি। কিন্তু এখন এই অদ্ভুত অভিজ্ঞতার পর আমার মনে হচ্ছে আমি সত্যিই তাকে ক্ষমা করেছি। আর এই অনুভূতি আমাকে একটা অদ্ভুত শান্তি দিচ্ছে। সেদিন বিকেলে যখন অনির্বাণ ও কণিকা স্কুল থেকে ফিরল, আমি তাদের কাছে গেলাম। অনির্বাণ, আমি তোমার হারমোনিয়াম বাজিয়েছিলাম আজ, আমি স্বীকার করলাম। অনির্বাণ অবাক হয়ে আমার দিকে তাকাল। মা, তুমি একটু আগে বলেছিলে তুমি ছুজনি গিয়ে। হ্যাঁ, আমি অস্বীকার করেছিলাম। কিন্তু সত্যি কথা হলো, আমি বাজিয়েছিলাম। আমি কিছু সুর টিপেছিলাম এবং অদ্ভুত কিছু দেখেছিলাম গু। কি দেখেছ? অনির্বাণ জিজ্ঞেস করল। আমি আমি অতীতের একজনের সাথে কথা বলেছিলাম, আমি বললাম। একজন যাকে আমি অনেক বছর আগে হারিয়েছিলাম গু। অনির্বাণ চিন্তিত হয়ে উঠল। মা, তুমি সেই বিশেষ সুর বাজিয়েছ? এটা বিপজ্জনক হতে পারে। আমি জানি না সেটা কোনো সুর ছিল, আমি বললাম। আমি শুধু হারমোনিয়ামের কিছু কি টিপেছিলাম গু। মা, দয়া করে আর করো না। মিস্ত্রি কাকু বলেছেন এই হারমোনিয়ামের কিছু সুর আছে যা মানুষের মনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। অদক্ষ হাতে বাজালে এই সুর বিপজ্জনক হতে পারে কি? আমি অনির্বাণের দিকে তাকালাম। তার চোখে উদ্বেগ। আমি এই ঘটনাটা ভুলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি যে অবিনাশের সাথে কথা বলেছিলাম সেটা এত বাস্তব ছিল যে আমি এখনও তার কথাগুলো মনে রাখতে পারছি। সেদিন রাতে আমরা সবাই ঘুমাতে গেলাম। কিন্তু মাঝরাতে আমি একটা আওয়াজে জেগে উঠলাম। এটা হারমোনিয়ামের সুর। আমি উঠে ড্রয়িং রুমে গেলাম। দেখলাম কণিকা হারমোনিয়াম বাজাচ্ছে। কণিকা, তুমি এত রাতে কি করছো? আমি জিজ্ঞেস করলাম। কণিকা আমার দিকে তাকাল। তার চোখ খালি, যেন সে ঘুমের মধ্যে আছে। আমি সুর শুনতে পাচ্ছিলাম, মা। এটা আমাকে ডাকছিল গু। কণিকা, চলো ঘুমাতে যাই, আমি বললাম। আমি কণিকাকে হারমোনিয়াম থেকে সরিয়ে নিয়ে এলাম। সে আমার সাথে ঘুমাতে গেল, কিন্তু তার চোখে একটা খালি ভাব ছিল যা আমাকে ভয় দেখাল। পরদিন সকালে আমি কণিকাকে জিজ্ঞেস করলাম, কাল রাতে তুমি কি হারমোনিয়াম বাজাচ্ছিলে? কাল রাতে? না তো, আমি ঘুমাচ্ছিলাম, কণিকা বলল। তুমি ড্রয়িং রুমে গিয়েছিলে, হারমোনিয়াম বাজাচ্ছিলে, আমি বললাম। না মা, আমি কিছু জানি না। আমি তো সারারাত ঘুমিয়েছিলাম, কণিকা বলল। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখছিলে গু। আমি আশ্চর্য হয়ে গেলাম।
কণিকা কি সত্যিই জানে না সে কি করেছিল? তাহ